মলিঘাটি শ্মশানের পাশে মা গঙ্গার এক মন্দির আছে। সেখানে ভগীরথ এবং কপিল মুনিরও আছে এবং রাধাকৃষ্ণও আছে। এই মন্দিরও খুব প্রাচীন মন্দির, খুব জাগ্রত। এখানে এই শ্মশানের পাশে এই মন্দির গড়ে উঠেছে। মা কিন্তু রক্ত চায় না কোনোদিন, সন্তানের রক্ত চায়। ফল বলিটা হয়, ফল বলি হয়। তাহলে আপনার অনেক বললেন, আপনাকে এই জন্য বলার জন্য ধন্যবাদ। আপনি পুজোয় ব্যস্ত আছে। হ্যাঁ, আমি এবার শুরু করুন। আমি এবারে হাঁড়ি কাঠ, যেখানে বলি দেওয়া হয়, হাঁড়ি কাঠ লাগানো হয়নি, যখন বলি হয় তখন লাগানো হয়। বালিগঞ্জ থেকে নিয়ে যাব গোচরণ, গোচরণ থেকে নিয়ে যাব মলিঘাটি। চলবে আজ বালিগঞ্জ স্টেশন থেকে নামখানা লোকালে নিয়ে যাব গোচরণ। নামখানা লোকাল ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে গোচরণ। গোচরণ যেতে গেলে আপনারা নামখানা লোকালেও যেতে পারেন শিয়ালদা সাউথ সেকশন থেকে, এবং আপনারা লক্ষ্মীকান্তপুর লোকালেও এই গোচরণে গিয়ে পৌঁছে যেতে পারেন। আজকে আমার গন্তব্যস্থল গোচরণ। যে ট্রেন এসেছিল সেই ট্রেন চলে যাচ্ছে। দেখুন, চলুন আজকে নিয়ে যাব মলিঘাটি দক্ষিণা কালী মন্দির। গোচরণে পৌঁছলাম 11টার সময়। এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠছি। উঠে 1 নম্বর দিয়ে বেরিয়ে আজকে নিয়ে যাব দক্ষিণা কালী মলিঘাটি কালীবাড়ি। চলুন, হলো গোচরণ স্টেশনে ওপর থেকে দেখা। হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, তার ডান দিক দিয়ে বেরোবো। বেরিয়ে হেঁটে হেঁটে যেতে হবে অটো বা টোটো ধরার জন্য। যে বাঁদিকে রাস্তা আছে, এই রাস্তা ধরে যাবেন অটো পেয়ে। আপনাদের কিন্তু অনেকটা হেঁটে তবে গিয়ে টোটো বা অটো ধরতে হবে। স্টেশন থেকে নেমে মেন রাস্তায় আসতে হবে, নালে আপনাকে ডবল অটো করতে হবে। এইভাবে আসতে হবে। গোচরণ থেকে এই তেমাতার মোড়ে এসে অটো ধরে আপনাদের নিয়ে যাব মলিঘাটি দক্ষিণা কালী। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মলিঘাটি দক্ষিণা কালী পাতালবেদী। সেই মন্দিরে এসে গিয়েছি অটো করে। এই হলো মন্দিরের মূল প্রবেশ পথ। এই হলো মূল মন্দিরের প্রবেশ পথ। চূড়া বিশিষ্ট রোডের ওপরেই এই মন্দির। চূড়া দিয়ে ঢোকার পর মধ্যিখানে একখানা কত সুন্দরভাবে করেছে দাঁড়ানোর জায়গা। আর এই পুরো একটা হচ্ছে শিশু উদ্যান আছে মলিঘাটি কালী মন্দিরের শিশু উদ্যান, আর পুরো পাথর দিয়ে এই মন্দির। চলুন আপনাদের এই মন্দিরে আজকে নিয়ে এসছি, নিয়ে যাই। এ হলো দক্ষিণা কালী। এ হচ্ছে শিলা রূপে যে কালী পূজিত হয়। এখানে আগে জঙ্গল ছিল, টিনের মন্দির ছিল। এখানে একটা আছে, বিশ্রামাগার আছে। ভক্তরা এসে এখানে বিশ্রাম করতে পারে। আর কত বড় জায়গার ওপরে এই মন্দির, মলিঘাটি মন্দির গড়ে উঠেছে। দেখুন কত বড় জায়গা নিয়ে। আর এই হচ্ছে 9 চূড়া বিশিষ্ট এই মন্দির, পাথরের, পুরো পাথরের। এখানে একটা বট গাছ আছে, দেখুন সব মনস্কামনা করে গেছে। এ হলো মন্দির 9 চূড়া বিশিষ্ট। এটা হলো নাট মন্দির, আর এ হলো শিব মন্দির। চলুন নিয়ে যাই আপনাদের মন্দিরে, আজকে নিয়ে যাই। এই মন্দিরে আজ এনেছি। জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রাখতে হবে। হচ্ছে হাঁড়ি কাঠ বসিয়ে বলিদান আছে, বলিপ্রথা। যখন বলিপ্রথা হয় তখন হাঁড়ি কাঠ বসানো হয়, সেটাকেও সাজিয়ে রেখেছি। এখানে অনেকে মনস্কামনাও করে, ধূপ মোমবাতিও দেয়। এই মলিঘাটি কালীবাড়িতে আজকে আপনাদের নিয়ে এসেছি। মন্দিরের ওপরে দেখুন
দশ মহাবিদ্যা তুলে ধরা হয়েছে, আদ্যাশক্তির দশ মহাবিদ্যা সেটাকে তুলে ধরা হয়েছে দেখুন। আর প্রত্যেকটা জায়গায় সর্প কত সুন্দর করে করে রাখা হয়েছে। কত সুন্দরভাবে এই মন্দিরে কাজ করা। দশ মহাবিদ্যা দেখুন তুলে ধরা হয়েছে। কত দেব দেবী, গণেশ, লক্ষ্মী, মহাদেব, আর ওদিকে দক্ষযজ্ঞর একখানা তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে। যখন দেহত্যাগ করেন সতী, শিব যখন নৃত্য শুরু করেছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। বগলা, তারপরে ছিন্নমস্ত্রা, কালী, প্রত্যেকটা দেব দেবীকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে দেখুন যারা নিঃসন্তান তাদের মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর কত গোপাল রেখে গেছে দেখুন। ছলন বলে একে আমাদের বাংলা ভাষায়। আর এখানে বাদ্যযন্ত্র আছে এই মন্দিরে। মন্দিরে যাদের বিবাহ হয় বা কোনো কাজ হয় এখানে মানে প্রথমে আগে সেই নিমন্ত্রণ পত্র এখানে দিয়ে যায়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। পালাটা হয় 3 দিন করে। এবার ধরুন আমাদের ভাই বেরিয়ে গেলাম, আমি একটু কীর্তন করি তো, গানে বেরিয়ে গেলাম, এবার হয় ভাইকে কিংবা মেয়েটাকে যাবো বলে করলাম, মায়ের পুরো বলবো এরকম। এবার তাদের কোনো কাজ টাজ করলো, হ্যাঁ জয়মান ঘরে আছে তো কাজ করলো, এবার আমার ঘরে দেবো আমি এই মন্দির প্রদক্ষিণ করতে হয় করে দেখুন মন্দিরে প্রদক্ষিণও করা যায়। এই চূড়া বিশিষ্ট মন্দির দেখুন, নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, পাথর দিয়ে পুরো। পিলার বিশিষ্ট, দেখে একচালা বিশিষ্ট এই নাট মন্দির, পাথরে পুরো নাট মন্দির। ভক্তরা এসে এখানে বিশ্রাম নেবে। আর এই মন্দির প্রাঙ্গণ কত বড় এরিয়া নিয়ে দেখুন, কত বড় এরিয়া, পুরো এই হলো এরিয়া। আর মন্দিরের কতগুলো গেট আছে দেখুন। একটা শিশুদের পার্ক আছে, তারপরে একটা মূল গেট, তারপরে আর একটা গেট, দুটো, তিনটে, এদিকে 3টে গেট আছে ঢোকার। আর কত এরিয়া বড় নিয়ে এই দক্ষিণাকালী মলিঘাটি দক্ষিণাকালী গড়ে উঠেছে। এখানকার যে শিব মন্দির সেও চূড়া বিশিষ্ট, কিন্তু সেটাও 9টা চূড়া বিশিষ্ট মন্দির পাথরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। এখানকার শিব মন্দির চলুন নিয়ে যাচ্ছি। মন্দিরে ঢোকার মুখেই ভক্তদের জন্য করে রেখেছে ধূপ, মোমবাতি, প্রদীপ নিবেদন করার জন্য। এই হলো এখানকার শিবের মন্দির। ধাপে ধাপে উঠে দেখুন একটা পাথরের শিব আছে ধ্যানস্থ অবস্থায়, আর একটা আছে হচ্ছে শিবলিঙ্গ, আর পাশে নন্দী বাবাজি বিরাজ করছে, আর ছোট ছোট কত শিবলিঙ্গ রয়েছে। এই চূড়া বিশিষ্ট শিব মন্দির। আর এখানে কালী মন্দির যে আছে দক্ষিণা কালী, ভক্তরা এখানে ধূপ, মোমবাতি, প্রদীপ নিবেদন করে। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি এখানে
এখানকার হচ্ছে দেখুন কত বড়, যখন কোনো বড় অনুষ্ঠান হয় এই ভোগ ঘরে ভোগ তৈরি হয়। দেখুন কত বড় এই ভোগ ঘর, কড়াইগুলো দেখুন শুধু কত লোকের আয়োজন হয়। হলো বাসন কোসন, হলো ভোগের জ্বালানি, দেখুন কত জ্বালানি ভোগের। আর এই পাশে হচ্ছে এই উনুন, তার উপরে কড়াই বসানো। তার মানে বুঝেছেন তো কত বড় বড় অনুষ্ঠানে এখানে কত লোক ভোগের জন্য এখানে আসে, যাত্রী ভক্তরা। এটাও একটা ভোগ ঘর, এখানের ভোগ ঘর সত্যি দেখার মতন। সেগুলো সব আপনাদের তুলে ধরছি এক এক করে। এইটা হচ্ছে পিছন দিক দিয়ে আপনাদের তুলে ধরছি, 9 চূড়া বিশিষ্ট দেখুন। আর ওপরে একদম ত্রিশূল আছে আর সব ফ্ল্যাগ করা দেওয়া আছে। এই 9 চূড়া বিশিষ্ট এই মন্দির, কালী মন্দির, শিলাভেদী দক্ষিণা কালী। এর ইতিহাস পণ্ডিত মশাই অনেক বলেছেন, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ইনি হলেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা কিশোরী মোহন ভদ্র। এদিক দিয়েও একটা ঢোকার গেট রয়েছে। এই হলো নাট মন্দির, আর এই হলো হাঁড়িকাঠ, যেখানে বলি দেওয়া হয়। হাঁড়িকাঠ লাগানো হয়নি, যখন বলি হয় তখন লাগানো হয়। ভক্তরা এখানে সব মনস্কামনা করে গেছে এই মন্দিরের জানলায়, সেটাও আপনাদের কাছে। মন্দিরে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে দেখুন। এই মন্দিরে কিন্তু শৌচাগারও আছে, মহিলা পুরুষ, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাম্য পরিবেশে কত সুন্দর গাছগাছালি, এই পরিবেশের ওপরে মলিঘাটিতে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। আপনারা এলে একটা দিন এখানে পুজো দিয়ে সময় কাটিয়ে চলে যেতে পারেন। কত সুন্দর গ্রাম্য পরিবেশে, শহরের কোলাহল থেকে মুক্ত বায়ু পেয়ে যাবেন। পেয়ারা গাছ দেখুন কত রকমের গাছগাছালি, কলা গাছ, খেজুর গাছ, পেয়ারা গাছ, কত গাছ পেয়ে যাবেন আপনারা এই মন্দিরে এলে। পুকুর, সব কিছু পেয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। শ্মশান রয়েছে, একটা প্রাচীনতম বট গাছ রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে মহাদেব বসে রয়েছে, গাছকে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। মলিঘাটির শ্মশানের জলাশয়, পবিত্র জলাশয়। এখানে এসে অনেকে যখন দাহ করে চলে যায় তখন এখান থেকেই স্নান করে যায়। এখানে অনেকের সমাধি দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। বেশিরভাগ গৌরাঙ্গ নিত্যানন্দ লাগিয়ে রেখেছে তাদের, আর সমাধিস্থ করা হয়েছে পুরো। এই একটা শ্মশান, মলিঘাটি শ্মশান, এখানে অনেকের সমাধিস্থ আছে। এই শ্মশানটাকেও আপনাদের এই মন্দিরের পাশে বলে তুলে ধরলাম। এই হলো শ্মশানের চুল্লি দেখুন। আর এখানে গাছগাছালি কিন্তু পুরো মনোরম পরিবেশ এবং মুক্ত বায়ু। নতুন চালু হচ্ছে, সেটা এখনো চালু হয়নি, ওটা পুরনো, আর এইটা হলো নতুন চালু হবে। এইটা হচ্ছে কাঠেরই চুল্লি, চালু হয়নি এখনো। এই হলো শ্মশানে কাঠের চুল্লিতে এইখানে এখন দাহ করা হয়, আর ওইটা চালু হয়নি, পরবর্তীকালে ওইটা চালু হয়ে যাবে। গঙ্গা এখানে বিরাজ করছে দেখুন, আর ভগীরথ আছে, রাধাকৃষ্ণ আছে, আর কপিলমণি শঙ্খ বাজাচ্ছে, আর ভগীরথ আছে। গঙ্গাকে যিনি ডেকে এনেছিলেন, এ হচ্ছে মা গঙ্গা এখানে বিরাজ করছে এই মন্দিরে, এই শ্মশানের পাশে মা গঙ্গা। কাল দশহরা আছে, অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো নিবেদন করবে।
দেখুন মন্দিরও প্রাচীনতম মন্দির, সেই তোমার এখানে ভক্তরা এসে বিশ্রাম নেবে, নাট মন্দির বলা যায়। ওইটা হচ্ছে বট গাছ আর এইটা হলো অশ্বত্থ গাছ, কিন্তু এখানে অনেকে মনস্কামনাও করে। আর এখানে অনেক সমাধি সব দিয়েছে, সেগুলো দেখুন তুলে ধরলাম। এগুলো বেশিরভাগ বৈষ্ণবদেরই সমাধি আছে, সব রাধাকৃষ্ণ, কৃষ্ণ, কালী। এ হলো মলিঘাটির কালী মন্দিরের পবিত্র জলাশয়। এই পবিত্র জলাশয় স্নান করে গণ্ডি কেটে অনেকে মনস্কামনা করে। মন্দিরের পবিত্র জলাশয়। পণ্ডিত মশাই, আমি একটা চ্যানেল চালাই, ইউটিউব ছোট্ট চ্যানেল। তা আমি এই মলিঘাটি, তো এটা মলিঘাটি, এটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত, জয়নগরের আগে জয়নগরের আগে। তাই এই মন্দির আমি শুনেছি খুব জাগ্রত, আর এই মাকে স্বপ্নে পাওয়া। মা তো স্বপ্নে করে উঠেছে। তা আপনি এই মন্দির সম্বন্ধে বলুন, মন্দির কটায় খোলে, কখন পুজো হয়, আর বাৎসরিক উৎসব আর অমাবস্যায় কোন কোন অমাবস্যায় পুজো হয়, আর ভক্তগণ কখন এখানে ভিড় করে। বলছি দু চার কথা বলি মন্দির সম্বন্ধে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে তুফান ভদ্র। তুফান ভদ্র। আমি মায়ের মন্দিরে পুজো করে। আমার বলি দু চার কথা বলি মায়ের সম্বন্ধে। মায়ের সম্বন্ধে মা আগে তো এইসব জায়গায় সব বন জঙ্গল ছিল, সামনে থেকে নদী বয়ে গিয়েছিল। তা এবারে এই নদীর এতে একটা বট গাছ ছিল, ওইখানে সবাই নোয়ার করত, তার নাম নামাজগড় সামনে। এখান থেকে নদী বয়ে গেছিল। তার পরবর্তীকালে এখানে সব বন জঙ্গল, মানে দিনের বেলা অন্ধকার হয়ে থাকতো, এরকম বন জঙ্গল। এখানকার যে জায়গেরদার, সেই একে আমার দাদুর বাবাকে, এটা দাদুর বাবা এসে পুজো করতো আগে। পুজো করতো মানে কি, মানে মা তখন যে বন জঙ্গলের মধ্যে একটা মাটিতে একটা আমি ইট পুঁতে রাখলে কি একটা পাথর পুঁতে রাখলে যেমন মা সেইরাম ছিল। জায়গিরদারকে স্বপ্নাদেশ করছে মা যে আমার এখানে বড্ড কষ্ট হচ্ছে রে, হ্যাঁ আমাকে একটু আচ্ছাদন করে দে, হ্যাঁ আমার বড় কষ্ট হচ্ছে এখানে। আমি বলো কোথায় মা? বলে জঙ্গলে। বলে ওই এই জায়গিরদার পরের দিন সকালবেলা সব পরিষ্কার করতে করতে কোদাল দিয়ে ওই সমান করতে করতে কোদালের আগাইতে একটা পাথর খাটাং করে উঠেছে, মায়ের মাথায় লেগে। ওই পরিষ্কার করে দেখলে একটা পাথর, মাটি থেকে একটা ছোটো পাথর শিলা। ওইটাকে একটা আচ্ছাদন করে দিল, খড় দিয়ে আচ্ছাদন করে দিল, আর খানিকটা বন জঙ্গল একটু পরিষ্কার করে দিল। এখন তখন আমার দাদুর বাবা, সেই দাদুর বাবা আসতেন, হ্যাঁ কালিদাস ভদ্র, দাদুর বাবার নাম কালিদাস ভদ্র। হ্যাঁ না, এটা আমার বাবা বলছি। হ্যাঁ সেই দাদু বাবা আসতেন, ওই দিনের বেলা অন্ধকার জল বাসা দিয়ে মাঠে যেতেন। এমন করতে করতে পরবর্তীকালে আমার দাদু এলো, কালিদাসের ভদ্র করে আমার দাদু বটকৃষ্ণ ভদ্র। দাদু ওই দিনের বেলাতে ওই আসতো, জল বাতাসা দিয়ে আবার চলে যেত। আবার ঠিক মানে বিকেল হবে, সন্ধ্যার আগে মায়ের জল বাতাসা দিয়ে আবার চলে যেতেন। এইবার কি হলো দেখুন, এখন এই মা আস্তে আস্তে মায়ের এবার চারদিকে ইয়ে হচ্ছে, প্রচার হচ্ছে। তাই যে জায়গিরদার, সে আমার দাদুকে ভিক্ষাপুত্র করেছিল। ভিক্ষাপুত্র করে মায়ের 80 বিঘে সম্পত্তি ছিল, সব লিখে দিয়েছিল। পরবর্তীকালে কি হয়, এই যারা চাষবাস করতো তারা সব নিজের মতন করায়ত্ত করে নিয়েছে। তো মায়ের খানিকটা সম্পত্তি এখনও পর্যন্ত কিছু আছে, একটা কমিটি আছে এখানে, সে কমিটি দেখভাল করে। হ্যাঁ, তো আস্তে আস্তে মা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। এবারে কি হলো, আমার দাদু চক্ষু অপারেশন হবে। আমার দাদু কিশোরী মন ভদ্র, মোরারি মন ভদ্র, আর ইয়ে গোপী মোহন ভদ্র। এখন আমার বাবা কিন্তু আগে পুজো আচ্ছা করতেন না, বাবা ব্যাটারি কোম্পানিতে চাকরি করতেন। আমার দাদু চোখ অপারেশন হয়েছে, মন্দিরে কে আসবে? তখন তো মন্দির এরম ছিল না, মায়ের কাছে কে যাবে, কোন জঙ্গল। তা আমার ঠাকুমা আমার বাবাকে বললো, আমার বাবা বলতে কিশোরী মন ভদ্র। বাবা বলছে যে আমি তো পুজো আচ্ছা জানি না মা, আচ্ছা ঠিক আছে আমি আজকের দিনটা সেরে আসি ব্যাটারি কোম্পানি, কালকে যাবো। এখন আমার ছোটো কাকা
উনি ছিলেন ইনকাম ট্যাক্সের ইনচার্জ। ইনকাম ট্যাক্সের ইনচার্জ ছোটো কাকাকে বললো, ছোটো কাকা সেই দিকে ছোটো কাকা মায়ের এটা পুজো করে দিয়ে ছোটো কাকা বললো, মা আমি তো এতে যাবো, আমার ঠাকুমাকে বলছে আমি তো অফিসে যাব। এবার আমার বাবাকে বললো, বাবা আগের দিন ওই যে বেরিয়েছিল ওই যে ব্যাটারি কোম্পানি, গিয়ে দেখে তালা ঝুলছে। ফিরে এসে আমার ঠাকুমাকে বলছে, মা ব্যাটারি কোম্পানি লক আউট হয়ে গেছে। তা ঠাকুমা বললো আমার বাবা, তুই যা। বলে, মা আমি তো পুজো আছে কিছু জানি না, কী হবে? আমার ঠাকুমা বললো যে তুই মাকে গিয়ে কেঁদে কেঁদে বলবি, মা আমি তো পুজো আছে কিছু জানি না, তোমার পুজো তুমি নিজেই করে নি। আমার মাকে আমার ঠাকুমাকে বললো যে তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমার বাবা কিন্তু বাবা মার প্রতি খুব অগাধ ভক্তি ছিল, আমার বাবার খুব ভক্তি ছিল। তা আমার ঠাকুমা এলো সঙ্গে, সেই দিনটা হয়ে গেল। আস্তে আস্তে ওই যে বাবা এসে আসনে বসলো, হ্যাঁ তখন মন্দির আলাদা, তখন ওই খড়ের চাল যা করে গিয়ে খড়ের চালের মন্দির, হ্যাঁ তারপর খড়ের চাল থেকে টিনের চাল হলো, এইরকম আস্তে আস্তে হচ্ছে। তা আমার বাবা ওই যে এসে বসলো, আর বাবার খুব ভক্তি ছিল। এইটাই ওই ভক্তি দিয়ে আস্তে 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 এই মন্দিরকে জাগ্রত করে গেছে আমার বাবা, মাকে জাগিয়ে গেছে হচ্ছে আমার বাবা কিশোরী মন বন্ধ। হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক জায়গা থেকে আমার বাবাকে অনেকেই এখনও প্রণাম করে এখনও। হ্যাঁ বাবা যা করে গেছে এই মাকে জাগিয়ে গেছে আমার বাবা। এবং এই মন্দির তৈরি হওয়ার একটা ইতিহাস আছে। এই যে মন্দির পরবর্তীতে তৈরি হলো, এই যে দশমহাবিদ্যা, হ্যাঁ আমার বাবা তখন তৈরি করাচ্ছেন। হ্যাঁ বাড়ি গিয়ে আমার দাদুকে বলছে, বাবা মন্দিরের উপরে দশমহাবিদ্যা করাচ্ছি। মানে এটা আপনার বাবারই প্ল্যান? হ্যাঁ দশমহাবিদ্যা, এই যে দশমহাবিদ্যায় যে ভুবনেশ্বরী, হ্যাঁ সব আছে সব। তারপরে ওখানে দক্ষ যজ্ঞের পর সতী, সেটাও ফুটিয়ে তুলেছে দেখছি। এবারে আমার দাদু তখন বলছে, ঠিক আছে তুই দশমহাবিদ্যা কর, আমি দেখে যাবো। সত্যি কথা তাই, চূড়াটা কিছুতেই গাঁথতে পারছে না, যতবার গাঁথে ভেঙে পড়ে যায়, যতবার গাঁথে ভেঙে পড়ে যায়। আমার বাবা তখন দুটো ইট মায়ের কাছ থেকে বলে পড়িয়ে, বাবা বলে দাঁড়া একটা ইট আমি নিজেই নিব বলে মাথায় করে নিয়ে সেই বাঁশ বেয়ে 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 ওপরে উঠছে। তখন ঠিক চূড়ার কাছে উঠেছে, দেখছে একটা সাপের মতনের ছা আস্তে আস্তে বাবার দিকে এগিয়ে আসছে। তখন তলা থেকে সব বলছে, দাদু সাপ, দাদু সাপ, দাদু সাপ। আমার কিন্তু সেদিকে কিন্তু নেই, ভূক্ষেপ নেই। বাবা ওই আস্তে আস্তে গিয়ে সেই ইটটা তারপর থেকে ওই মন্দিরের চূড়ো ওই জন্য সর্প করেছে। হ্যাঁ সর্পটা আগে হয়ে গেছে, আগে হয়ে গেছে। হ্যাঁ ওই যে মন্দিরের চূড়াটা, হ্যাঁ ওই যে গাঁথা হলো, তার বাইরে থেকে আমি দেখতে পারি, দেখেছি। আচ্ছা এটা তো নবরত্ন চূড়া, তো দেখলাম 9টা চূড়া। হ্যাঁ ওটা পরবর্তীকালে, হ্যাঁ যে পরবর্তীকালে যে কমিটি হয়েছে তারা পরবর্তীকালে করেছে। হ্যাঁ ওই যে প্রথম যে আসল চূড়া, যেটা মেন চূড়া, হ্যাঁ বড় চূড়া, হ্যাঁ বাবা থেকে করেছে। এইবারে বাবা থাকাকালীন অনেক অলৌকিক ঘটনা অনেকে সাক্ষী হয়ে রয়েছে এখানকার, অনেকেই অনেক কিছু দেখেছে। এমনকি এই কালী পুজোর সময়তে আমার বাবা শিবাভোগ দিতে যেত শ্মশানে, তখন শ্মশান আছে পাশে, হ্যাঁ বন জঙ্গল ছিল। অপেক্ষা শিয়ালগুলো প্রত্যেক বছর কালী পুজোর সময় কখনো রাত্রি 2টোয়, কখনো 2:30, কখনো 3টে, খুব কম হতো, গিয়া ডাকতো আয় শিবা বলতে বলতে শিয়ালগুলো হস করতে করতে এগিয়ে আসতো। আমার বাবা আস্তে আস্তে ওই যে শিবাভোগ যা যা দেয় রেখে দিত, তারা মুখে করে নিয়ে চলে যেত। এইরকম অনেক অলৌকিক ঘটনা এখানে অনেকেই জানে, অনেক ঘটে গেছে এখানে, অনেকের এখানে তো অনেক মহাব্যাধি। এমনকি আমার ছোটো ভাই যে এখন পুজো করে, ও তো হয়েছিল ছোটোবেলাতে 21 দিন ওর পড়ে গেছিলো যে বাঁচার আশা ছিল না, মুখটু আস্তে বেরিয়ে যাচ্ছে, পায়খানা মানে 18 দিন করে পায়খানাটা এখানে কিছু করেনি না, আর এইরকম রোগা হয়ে গেছে, শুধু এইরকম করতে আর কিছু বিকল্প না। এবারে আমার ঠাকুমা মেজো কাকার বাড়িতে থাকতো। মেজো কাকার বাড়ি হচ্ছে বারাইপুর শিবানীপীঠ, শিবানীপীঠ ওইখানে মোরারি মন ভদ্র, ওনার কাছে আমার ঠাকুমা থাকতো। হ্যাঁ ঠাকুমা এইবারে তখন তার ফোন টোন চালু হয়নি, ভোরবেলায় স্বপ্ন পাচ্ছে যে এই মন্দিরে এই দরজাটা খোলা রয়েছে, সবাই পুজো দিতে এসেছে, আর এই দরজা থেকে একটা ছোট্ট মেয়ে
লাল পেটে শাড়ি পরা, ওখান থেকে ঢুকে আর চারদিকে হাঁচা মাচা করছে, কোথায় গেল কোথায় গেল। আমার ঠাকুমা জিজ্ঞাসা করছো, মা কী খুঁজছো? বলে শিলটা খুঁজছি, শিলটা কোথায় গেল, শিলটা কোথায় গেল। বলে কেন কী হবে? তিলকের জন্য ওষুধ বেটে দিতে হবে। হ্যাঁ, আমার গা কাঁটা দিয়ে উঠেছে। হ্যাঁ, বলে তিলকের জন্য ওষুধ বেটে দিতে হবে, কোথায় গেল শিলটা? বলো ওই তো। আমার ঠাকুমা ওই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। পরের দিনকে বাড়িপুর থেকে লোক পাঠিয়েছে। আমার মেজো কাকা কিন্তু ওই ইনকাম ট্যাক্সের একজন ইনচার্জ ছিল। হ্যাঁ, মেজো কাকা ছোটো কাকা দুজনেই। এইবারে আমার ঠাকুমা লোক পাঠিয়েছে বাড়িপুর থেকে, ওরে মানে আমার ভাইকে পরের দিনকে ওই হসপিটালে নিয়ে যাবে। সকালবেলায় এসে খবর দিচ্ছে যে নিয়ে যাবেন না হসপিটালে, এটা মা এটাও স্বপ্নাদেশ করেছে, মায়ের পায়ের তলে দেখুন ওষুধ আছে। আমার বাবা এসে আর এই হাঁচে মাঝে করতে করতে দেখছে সাদা মতন। তার আগে মায়ের কাছে বাবা বলেছিল, মা গো ছোটো ছেলেটা মারা যাবে মা, হ্যাঁ ছেলে তুই থাকতে আমার ছেলেটা মরে যাবে। ওই মায়ের কাছ থেকে সাদা মতো শিকড় একটা পায়, ওই বেটে খাইয়ে দেয়। হ্যাঁ, আমার ভাইয়ের গাল পুরো বেঁকে গেছিল একদম। পরবর্তীকালে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এবং এক সময় বিপত্তালীন সময় এসে মায়ের পুকুরে স্নান করে এসে মায়ের কাছে পুজো দিয়ে গেল। সেই ভাই এখন পুজো করে, ছোটো ভাই। খুব অনেক মায়ের অনেক। তার মানে এখানে অনেকে এসে মনস্কামনা করলে আপনারা ওষুধ দেন? মানে ওষুধ শুনুন, আগে এখানে সব গাছপালা থাকতো, হ্যাঁ, এখন সব কমিটি সব ব্যারিকেড করে দিয়েছে, গাছপালা পাওয়া যায় না। তবু আসে, আমরা দিই, মায়ের নাম করে দিই, মায়ের নাম মাদুলি। হ্যাঁ, মাদুলি দিই আমরা। হ্যাঁ, মাকে ভক্তি করে ডাকলে অসাধ্য সাধন, অনেকের অসাধ্য সাধন হয়েছে। আজ মা এই জায়গায় এসেছে। হ্যাঁ, মানে বাতের রোগ সব অনেক কিছুই অনেকেই সাফল্য পেয়েছে, যার জন্য আজ এই যে যত কিছু দেখছেন, এই যে মন্দিরে পাথর বসানো, এক একজন এক একটা রকম দিয়েছে ভক্তরা সব দিয়ে, মানে ভক্তদের দানে এইগুলো হয়েছে। যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা সবাই মায়ের কাছে ঢেলে দিয়ে গেছে সবাই। তো মায়ের অনেক। আচ্ছা, এই হলো দক্ষিণাকালী। তো দক্ষিণাকালী পাতাল ভেদি মা কিন্তু আসতে অনেক আগে তো গহ্বর ছিল, গহ্বরেতে সাপ ঘুরছ, বিচে সাপ ঘুরতো, এইরকম ব্যাং এক জায়গা হচ্ছে, অথচ কেউ কাউকে কিছু করেনি না। এইরকম আমার বাবা এই শিলাকৃত আপনারা সাজিয়ে তুলেছেন তো? হ্যাঁ, প্রত্যেকদিন মা চান করে, প্রত্যেকদিন চান করে, প্রত্যেকদিন সিঁদুর পরে, প্রত্যেকদিন পরে। তারপরে এই চোখ, চক্ষু, হ্যাঁ সব ওই ভক্তরা দিয়েছে, সব দিয়েছে। মুকুট, অনেক চোখ আছে, মুকুট সব। হ্যাঁ, মায়ের মায়ের কাছ থেকে যে যা চেয়েছে তার মনস্কামনা পূরণ হয়েছে। পরবর্তীকালে তারা একটা একটা করে জিনিস সব করে দিয়েছে। আচ্ছা, এখানে দক্ষিণাকালী ছাড়াও শিব মন্দিরও আছে একটা? শিব মন্দির আছে ওটা। আচ্ছা, আপনাদের এখানে কোন কোন উৎসব পালন হয়? এখানে ধরুন ভিড় হয়, আছেই। এছাড়া ধরুন চৈত্র মাসে যেমন নীলের বাতি বিশাল মেলা হয়। চৈত্র মাসের পরে আপনার এই এমনি তো আছে, এই জামাই ষষ্ঠী এটাই গেল, ও যেন বিকেলবেলা যেন মেলা হচ্ছে, জামাই মেলা। হ্যাঁ, এইবারে ধরুন আমরা এই আসছে বিপত্তারিণী, দুটো বার, এখানে আপনি গা গড়াতে পারবেন না, এত ভিড়। হ্যাঁ, মানে কয়েক হাজার হাজার লোক। এই বিপত্তারিণী, তারপরে তাল নবমী আছে। হ্যাঁ, তারপরে মায়ের কালী পুজো আছে। হ্যাঁ, মায়ের জন্মদিনের একটা ইয়ে আছে। জন্মদিনটা কোন সময়? মায়ের জন্ম শ্রাবণ মাসে। হ্যাঁ, ওই বাবার যখন ইয়ে হয় 7ই শ্রাবণ, হ্যাঁ ওই হয়, ওই তার আগে মায়ের 17ই শ্রাবণ। হ্যাঁ, বাবার জন্মদিনের ইয়ে হয়, তার আগে মায়ের জন্মদিন হয়। এই তারপরে আরও আছে। হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় তো ধরুন এখানে ভোগের হাঁড়ি ভর্তি হয়ে যায়। অমাবস্যা করে লোকারণ্য সারা রাত্রি পুজো হয়। হ্যাঁ, মায়ের। আচ্ছা, কারো মনস্কামনা পূর্ণ হলে যে ভোগ দিল সেটা কি আপনারাই করে দেন? ভোগের মানে আপনাকে মূল্য ধরে দিল? না, এবার বলি, কেউ হয়তো বললো যে আমি লুচি ভোগ দেবো, হ্যাঁ, তখন লুচি ভোগটা আমরা করে দিলাম। এবার যদি কেউ বললো যে আমি খিচুড়ি ভোগ দেবো, তো অত করা সম্ভব হয় না, তখন তাদের বলুন যে তোমরা ঠাকুর দিয়ে করাও। বলে মায়ের রান্নাঘর আছে, দেখুন ওই রান্নাঘরেতে খিচুড়ি ভোগ, আলুর দম ভোগ, কি পায়েস ভোগ যা হয়। এবার যদি অল্প পায়েস ভোগ হয় তখন আমরা হয়তো করে দিলাম। আচ্ছা, অমাবস্যাতে এমনি ভোগ দেওয়া হয় তো? হ্যাঁ, আমার ভোগ ওই 300, 350, 400 হাঁড়ি হয়।
যেগুলো এবারে ভাইটাল অমাবস্যা, যেমন কৌশিক অমাবস্যা, এই যে ফলাগ্নি কালী পুজো গেল এই একটা, আর ইয়ে তো এইসব অমাবস্যাতে ধরুন আমরা 800,000 হাঁড়ি হয়, ভোগের হাঁড়ি। হ্যাঁ, সারা রাত্রের পুজো হয়, সারা রাত্রে লোকে লোকারণ্য থাকে। তো একবার না এলে বুঝতে পারবেন না। আর কালী পুজোর কথা কী বলবো, না এলে অমাবস্যার পুজোগুলো সব রাত্রির বেলাই হয় মূলত। আর হচ্ছে আপনাদের মন্দির খোলে কখন? মন্দির খোলা হয় 11টা। 11টা থেকে যতক্ষণ ভক্ত থাকে। হ্যাঁ, যতক্ষণ ভক্ত থাকে। হ্যাঁ, এবার বারের দিন ধরুন মঙ্গলবার, শনিবার, শনি মঙ্গলবার করে এবার কোনদিন 4টে বেজে যাচ্ছে, কোনদিন 5:45 হয়ে যাচ্ছে এইরকম। তারপরে আমরা গিয়ে জল খাই। তবে জল খেয়ে সন্ধ্যা আরতি করে বাড়ি চলে। হ্যাঁ, সন্ধ্যা আরতি হয় ধরুন আমরা 7টে করতে হয় মায়ের এখানে, 9টা, 9:30। তারপরে বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। এই তো আমার বাবা থেকে চলে আসছে, আমার বড়দা পুজো করতে, বড়দাও মারা গেছে। হ্যাঁ, বড়দাও, বাবা মারা গেছে 37 বছর। কিশোরী মোহন ভদ্র, ওই কিশোরী মোহন ভদ্র উনি হচ্ছে এই জাগ্রত করে গেছে মাকে। উনি মাকে জাগ্রত করে গেছে। মায়ের সঙ্গে কথা হতো। হ্যাঁ, আর এই যে ত্রিশূলটা আছে, এই ত্রিশূলটা দুখানা ত্রিশূল ছিল, এই একটা আর একটা ত্রিশূল, সেটা উঠে গেছে, এটা ওঠেনি। আচ্ছা, এখানে তো অনেকে শাঁখা পলা সব দিয়ে গেছে দেখছি। মার কাছে দিয়ে যায়, সব থাকে। হ্যাঁ, আরও থাকে যখন ভরে যায় তখন। আর এ হলো পাতালভেদী শিলা রূপী মা দক্ষিণা কালী। হ্যাঁ, পাতালভেদী দক্ষিণা কালী। হ্যাঁ, মা আগে, এখন তো সব গহ্বর আপনারা বন্ধ করে দিয়েছে, আগে তো পাথর দিয়ে সব গহ্বর বন্ধ করে দিয়েছে। মানে খুব জাগ্রত মন্দির। হ্যাঁ, আস্তে আস্তে আমার দাদুর বাবা থেকে পুজো করে আসছে ধরুন। হ্যাঁ, দাদু অনেক বছর হয়ে গেছে। আপনি ক বছর করছেন? হ্যাঁ, আপনিও তো অনেক বছর করছেন। হ্যাঁ, আমি বাবা মরে যাওয়ার পর থেকে আগে আমি আসতাম, বাবা আমার বড়দা আসতো, আর বড়দার সঙ্গে সঙ্গে আমি মাঝে মাঝে আসতাম। তখন আমার মেজদা আসতো না, ছোটো ভাই তখন পইতে হয়নি। তারপরেতে আমি একটা কীর্তন লাইনে চলে গেলাম। এবার তখন আমার ছোটো ভাই পইতে হলো, মেজদা এলো, ছোটো ভাই, আমার বড়দা, 3 জনে মিলে পুজো করে। এবারে যখন আমি কীর্তনও করি, পুজো করি, বড়দা মারা যাওয়ার পর থেকে আমি মন্দিরে। আচ্ছা, এই মন্দিরে তো আমিষ ভোগ হয় না, শুধু নিরামিষ ভোগ। মানে আমিষ এখানে ওঠে না। এই দক্ষিণা কালী ওঠে না, যেমন আপনার অমাবস্যা যে বলি হয়, হ্যাঁ, ওই বলির মাংস রন্ধন করে। মানে একটাই দিন হয়, দীপান্বিতা অমাবস্যা, যেটা বলি হয় যেদিনে বলি হয়। আচ্ছা, কেউ যদি মনস্কামনা করে বলি দিতে চায়, হ্যাঁ, হয়, সেটাও হয়, তখন বলি হয়। তবে আমরা শ্রম করে দিই যে এখন তো করতে চায় না অনেকে। মা কিন্তু রক্ত চায় না কোনোদিন, সন্তানের রক্ত চায়। ফল বলিটা হয়, ফল বলি হয়। তাহলে আপনার অনেক বললেন, আপনাকে এই জন্য বলার জন্য ধন্যবাদ। আপনি পুজোয় ব্যস্ত আছে। হ্যাঁ, আমি এবার পুজো শুরু করুন। তা আমি এবারে এই মা দেখুন, শিলা রূপী পাতাল ভেদ করে উঠেছে এবং মুকুট দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে মাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর মা এখানে দেখুন একখানা কাঠের সিংহাসন আছে, কত সুন্দরভাবে। এই বিঘ্নে গোপাল আছে, তারপরে যিনি প্রতিষ্ঠাতা উনি আছেন। গোপালের পিছন দিকে আছে আলমারি আছে, আলমারিতে গোপাল। এগুলো, এই যে গোপালগুলো আছে, এগুলো ছলন সবই দিয়ে গেছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর গোপাল তুলে রাখা আছে সব পিছনে, আলমারিতে দুখানা আলমারি আছে, তুলে আছে সব মায়ের কাছে। এখানে মাকে পুজোর আগে স্নান করানো হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে, সেটাও আপনাদের তুলে ধরলাম। সরবেরিয়া মলিঘাটি কালী মন্দির পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মহকুমার জয়নগর আইসিডি ব্লকের জয়নগর থানার অধীনে একটি গ্রাম। বারুইপুর থেকে জয়নগর যাবার পথ দুই ধারে সবুজ এবং মনোরম পরিবেশ। পণ্ডিত মশাই কত সুন্দরভাবে মাকে কাপড় পরাবার আগে করছে, সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন, সেইটাও আমি দেখাবো পুরো। অতীতে ফারাক্কা থেকে দক্ষিণের প্রবাহিত গঙ্গা, ভাগীরথী ও ব্যান্ডেলের কাছে ত্রিবেণীর 3টি শাখার ভাগ হয়ে যেত। দক্ষিণ
পশ্চিম দিকে সপ্তগ্রামের পাশ দিয়ে বজবজ, ফলতা ও ডায়মন্ড হারবার হয়ে সমুদ্রে পতিত হতো সরস্বতী নদীর তাম্রলিপ্ত বন্দর পরিত্যক্ত হওয়ার এই নদীর তীরে গড়ে উঠেছে সপ্তগ্রাম বন্দর এবং দক্ষিণ পূর্ব দিক বয়ে যেত যমুনা নদী উল্লেখ এই নদীটির সঙ্গে উত্তর ভারতের যমুনা নদী এবং বাংলাদেশের যমুনা নদীর কোনো সম্পর্ক নেই। মাঝখান দিয়ে বইত হুগলি নদী। এখন যেখানে কলকাতা শহর সেখানে হুগলি নদীর বাঁক নিয়েছে। নির্দিষ্টভাবে বলতে গেলে হুগলি নদী বেতরের কাছে বাঁক নিত, যেটি বর্তমানে গার্ডেন ব্রিজের ঠিক উল্টো দিকে শিবপুর থেকে বেতাইতলার মধ্যকার অঞ্চল এবং কালীঘাট, বারুইপুর, মগরা, গোচরণ, জয়নগর, দক্ষিণ বিষ্ণুপুর, ছত্রভোগ, পলাশী, খাড়ি, কাশীনগর ও কাকদ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম সাগরদ্বীপে সম্ভবত এই সাগরদ্বীপের প্রাচীন বীর বাঙালির জাতি গঙ্গা রিহিতে ও রাজধানীর সঙ্গে বন্দর অবস্থান ছিল। প্রবেশ করে ধবলাট বা মনসা দ্বীপের মধ্য দিয়ে সমুদ্র গিয়ে মিশত। এই আদি খাতটিতেই বলা হয় আদিগঙ্গা। আদিগঙ্গার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে বারুইপুর কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করছিলাম। আজ সরবেরিয়া, মলিঘাটি, কালীবাড়ি মন্দির সম্পর্কে কিছুটা জানি যতটুকু। 24 পরগনার অনেক মানুষের বিশ্বাস এই মন্দিরের ওপর। এটি কোনো মানুষের বানানো মূর্তি নয়। বহু বছর আগে চরণ জমিদার স্বপ্নাদেশে এই মূর্তি উদ্ধার করা হয়। এই জঙ্গলের মধ্য থেকেই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল সম্ভবত 18 শতকের শেষ দিকে, কারণ সাধক কিশোর ভদ্রের পিতা ছিল মন্দির প্রতিষ্ঠাতার সময় থেকে পুজো করতেন, অর্থাৎ শ্রী কিশোরীমোহন ভদ্রের আগে ওনার পিতা তিনি বটকৃষ্ণ ভদ্র মহাশয় ছিলেন এই মন্দিরের পুরোহিত। বর্তমানে আছেন তুহিন কুমার ভদ্র। তার পূর্বে যদিও এক সন্ন্যাসী পুজো করতেন মন্দিরে। 1984 খ্রিস্টাব্দে সিদ্ধিপুরুষ কিশোর ভদ্র প্রয়াত হন। তার সাধনা বলে এই মন্দির সমৃদ্ধ হয়ে এসেছে, সুনাম ছড়িয়ে পড়ে সব জায়গায়। কথিত আছে দেবী একটু একটু করে ওপরে উঠছে। এই মন্দিরে প্রায় 100 বিঘার মতো জমি আছে, যেখানে শ্মশান, ফুলের বাগান, পুকুর। বর্তমানে তৈরি হয়েছে শিব মন্দির। নাট মন্দির প্রতিষ্ঠার সময় এসেছিলেন বালক ব্রহ্মচারী মহাশয়, সেটা ছিল 1383 সাল। বর্তমানে মন্দিরটি 9টি চূড়া দেবী নিয়ে কাহিনী শেষ নেই। এই দেবী এত দয়াময়ী, চোরকেও নাকি নিজের গয়না খুলে দিয়েছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তবে কিশোর ভদ্রের সময় ঘটেছে বেশিরভাগ অলৌকিক ঘটনাগুলো। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি নিজের হাতে শিবাভোগ দিতেন বলে কথিত আছে। তার জটাতে বিছে বইত, তিনি যাকে যা বলতেন তাই ফলত। এখনও নীলষষ্ঠী, মঙ্গলচণ্ডী পুজো, কালী পুজোর সময় সেই বিশ্বাসের ওপর ভর করেই সব মানুষ ছুটে আসে এই দক্ষিণাকালী পাতালবেদী শিলারূপী মন্দিরে। বন্ধু, আজ আপনাদের দক্ষিণ 24 পরগনা গোচরণ থেকে নেমে আসতে হবে। 12 টাকা বা 15 টাকা অটো ভাড়া দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসবে মলিঘাটি শিলারূপী দক্ষিণাকালী। এই মন্দির খুব খ্যাত, জাগ্রত, খুব জাগ্রত মন্দির।
এবং এই মন্দিরে দক্ষিণা কালী ছাড়াও বিরাজ করছে মহাদেবেরও একটা মন্দির রয়েছে শিবের। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে মনস্কামনা করে তাদের পূর্ণ হয়। যাদের নিঃসন্তান তাদের এখানে যা মনস্কামনা করেছে দেখলাম পূর্ণ হয়েছে। তারা আবার ছলন রেখে দিয়ে গেছে গোপাল কারোর কোনো রোগ ভোগ এখানে এসে মনস্কামনা করলে সেরে যায়। তা এই মন্দিরের প্রত্যেকটা জায়গা আমি আপনাদের তুলে ধরে দেখিয়েছি। এখানে যে শ্মশান আছে সেখানেও সমাধি অনেকে দেওয়া হয়েছে। তারপর এখানে একটা গঙ্গা মন্দির আছে শ্মশানের পাশে, সেগুলো আমি তুলে ধরেছি। এবং পণ্ডিত মশাই এই মন্দির সম্বন্ধে অনেক কিছু বলেছে, কিভাবে সৃষ্টি হয়েছে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। তা আমি আশা করি এই ব্লগটা দেখার পর আপনাদের ভালো লাগবে। লাগার পর যদি মনে করেন তাহলে লাইক করবেন, আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের এইরকম কত মন্দির আছে সেগুলো আপনারা জানতে পারবেন। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর বলবো আর জয় মা দক্ষিণা কালী পাতাল ভেদি, জয় মা দক্ষিণা কালী, জয় মহাদেব, জয় মা গঙ্গা বলে আমি এবার এখানে থেকে গন্তব্যস্থলে চলে যাচ্ছি। জয় মা দক্ষিণা কালী।